নমস্কার, আমি সুকান্ত বিশ্বাস। আর আপনারা আমাকে আমার ফেসবুক পেজ সুকান্ত বিশ্বাস এবং ইউটিউব চ্যানেল সুকান্ত বিশ্বাস নামে সেখান থেকে দেখছেন। তো আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি আরেকটি ভিডিও বার্তার মধ্যে। আজকের ভিডিও বার্তার মধ্যে আপনাদেরকে আরেকটি তথ্য তুলে ধরবো, যে তথ্যটি আপনাকে আরেকবার চমকে দেবে এবং আরেকবার রাজ্য সরকারের যে কঙ্কালসার চেহারা সেটা আপনাদের সকলকে নাড়িয়ে দেবে আরেকবার। তার কারণ হচ্ছে, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তৃণমূল কংগ্রেস এবং ইউসুফ পাঠান লোকসভার সাংসদ বহরমপুর, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছে যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা এবং বিজেপি শাসিত দিল্লি, বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে সেখানে নাকি বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে নাকি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এবার আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজ্য সরকারের কাছে পরিষ্কার মেসেজ দিয়েছে যে যেখানে যেখানে পাকিস্তান অনুপ্রবেশকারী বা বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদের তথ্য তুলে দিতে এবং তাদের লিস্ট আউট করতে। এইবারে আমরা সকলে জানি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মালদা এবং মুর্শিদাবাদ, এই দুটো জেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে প্রচুর পরিমাণে বাংলাদেশে অনুপ্রবেশকারী, আপনারা জানেন কাদেরকে অনুপ্রবেশকারী বলা হয়, সে অনুপ্রবেশকারীরা তারা ভারতবর্ষে বিভিন্ন রকমভাবে এসছে, কখনো মেডিকেল ভিসা দিয়ে এসছে, কখনো অবৈধভাবে এসছে। তার কারণ ওখানে সীমান্ত এলাকাতে কোনো তার কাটার ব্যবস্থা করেনি, রাজ্য সরকার জমি দেয়নি ইন্টেনশনালি। তার কারণ ওখানে একটা বড় অংশের তৃণমূল কংগ্রেসের সমর্থক নেতৃত্ব তারা এইভাবে অবৈধ বাংলাদেশিদের কারবার করে তারা যেমন অর্থ উপার্জন করে, তার পাশাপাশি যে সন্ত্রাসবাদী কার্যকলাপের একটা এপিসেন্টার বানানো, সেক্ষেত্রেও মালদা এবং মুর্শিদাবাদ এগিয়ে, যার ফলাফল আমরা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি। এবার প্রসঙ্গটা একটু আলাদা। ইউসুফ পাঠান চিঠি লিখছেন যে উড়িষ্যা থেকে 22,000 শ্রমিককে নাকি পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছে। এবারে আমি যদি তার তথ্য সঠিক ধরে থাকি তাহলে প্রথমে বলে দিতে হবে রাজ্য সরকারের আরেকবার মুখ পুড়ল এটা। তার কারণ রাজ্য সরকার ডিমান্ড করছে যে এখানে আমাদের শ্রমিকদের ন্যূনতম মূল্য দেওয়া হচ্ছে। তাহলে বাংলা থেকে অর্থনৈতিকভাবে তো পিছিয়ে থাকার কথা উড়িষ্যা, তাহলে আমরা এগিয়ে বাংলাতে আমাদের রাজ্যের শ্রমিকরা কেন উড়িষ্যায় যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, সরকার স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিয়েছে যাদের কাছে বৈধ কাগজপত্র থাকবে না, অর্থাৎ নকল ভোটার কার্ড, তৃণমূলের এজেন্ট ধরে ভোটার কার্ড বানিয়েছে, তৃণমূলের মেম্বার ধরে আধার কার্ড বানিয়েছে টাকা দিয়ে, ব্লক অফিসগুলো তো তৃণমূলের পার্টি অফিস, সেখান থেকে তারা বানিয়েছে। এইটা করে যে সমস্ত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আছে তাদের ভারতবর্ষে কোথাও কাজ করতে দেওয়া হবে না। ভারতবর্ষ কেন, যে কোনো দেশের ক্ষেত্রে দেওয়া উচিত নয়। তো সেই সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন জায়গাতে, গুজরাটে আমরা দেখেছি, আহমেদাবাদ সুরাটে দেখেছি, দিল্লিতে দেখেছি। তো উত্তরপ্রদেশ সরকার যদি সেই রকম ব্যবস্থা নেয়, অথবা উত্তরপ্রদেশের সার্বিক ডেমোগ্রাফি ঠিক রাখার জন্যে, যে কোনো রাজ্যের ক্ষেত্রেই তাদের নিজস্ব ডেমোগ্রাফি ঠিক রাখার জন্যে তারা নিজেদের যারা স্থানীয় লেবার তাদের প্রোটেক্টেড করার জন্য, প্রোটেকশান দেওয়ার জন্য তারা অনেক সময় সিদ্ধান্ত নেয়। এটা আমরা কেরালাতেও দেখেছি যে কেরালাতে বাঙালি এবং বিহারি যারা, কেরালায় তো আর বিজেপির সরকার নেই, বাঙালি বিহারি তাদেরকে ওখান থেকে অনেককে মেরে মাথা ফাটিয়েও পাঠিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে কেরালায় যে শ্রমিক কাজ করলে 1,000 টাকা পাওয়ার কথা, সেই একই কাজ বিহার থেকে বা বাংলা থেকে গিয়ে কেউ 500-700 টাকায় করতো, যেটা মিডিয়ার খবর। ফলে স্থানীয় যারা, তাদের ওখানে খরচ বেশি, তাদের অর্থনৈতিক ব্যালেন্স করতে গেলে তাদের ইনকামটা বেশি দরকার, ফলে তারা কাজ হারাচ্ছিল, এরা কাজ করছিল। এই যে একটা বৈষম্য সৃষ্টি হয় সমাজের মধ্যে, তখনই সেটা বিভিন্ন রকম ঘটনা এই ধরনের ঘটে থাকে। এর ফলে সেখানে সরকার স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিয়েছে যে একটা মিনিমাম ন্যূনতম মজুরি করা হবে। তো এই ধরনের ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে, যে আমার রাজ্যের শ্রমিকদেরকে আমি প্রায়োরিটি দেব বা আমার রাজ্যের লেবারদেরকে আমরা প্রায়োরিটি দেব, সব জায়গাতেই তাই হয়। কোনো একটা জায়গায় যদি ইন্ডাস্ট্রি তৈরি হয়, তাহলে সেই ইন্ডাস্ট্রি এলাকার আশেপাশে যারা মানুষ থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় কাজের ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে। তাহলে উড়িষ্যা গভর্নমেন্ট যদি সেটা করে থাকে তাহলে ভুল কি করেছে। সেকেন্ড যেটা কথা,
যাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে তাদের একটা বড় অংশ তারা অবৈধ অনুপ্রবেশকারী। ফলে রাজ্য সরকার যে অবৈধ অনুপ্রবেশকারীকে প্রচ্ছন্নভাবে মদত দেয় অথবা তাদের পক্ষে দাঁড়িয়ে যায়, এটা আরেকবার এই সাংসদের চিঠিতে পরিষ্কার হলো। কেউ যদি কাজ করে, আজকে আমি যদি কাজ করি, আমার যদি যোগ্যতা থাকে, আমি বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ যে কোনো জায়গায় আমি কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই, সম কাজের জন্য সম বেতন থাকবে। কিন্তু যদি আমার আইডেন্টিফিকেশান ভুল থাকে, তাহলে সরকার যদি স্টেপ নেয়, কি করা যাবে? এরা বলছে বৈষম্যমূলক আচরণ। কিসের বৈষম্যমূলক আচরণ? আজকে বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে বলছে, তাহলে সেখানে কেন বাংলা থেকে এত পরিযায়ী শ্রমিক হবে? কারা পরিযায়ী শ্রমিক হয়? মাস্টার ডিগ্রি করা, বিএড করা, পিএইচডি করা লোক পরিযায়ী শ্রমিক হয় না। পরিযায়ী শ্রমিক কারা হয়? যাদের এখানে বসে ইনকাম করার মতন কাজের ব্যবস্থা নেই। এবারে আপনার সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্র থেকে 100 দিনের কাজে হাইয়েস্ট সার্টিফিকেট পাচ্ছে। আমার রাজ্যে সবথেকে বেশি 100 দিনের কাজ হচ্ছে, ফলে 180-85 টাকার কাজ পার ডে, এবং সেটাও বছরে 100 দিন মাত্র। এই কাজে আমি ফার্স্ট হব, তাহলে স্বাভাবিকভাবে পরিযায়ী শ্রমিক হবে। এবার মালদা, মুর্শিদাবাদ থেকে যারা গেছে, যে 22,000 লোক গেছে, দুজন কাঁদছে দেখুন, এক ইউসুফ পাঠান, এক সামিরুল ইসলাম। এবার বাংলার যা পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের আমলে, তাতে করে এরা কাদের জন্য কাঁদবে? ইউসুফ পাঠানকে আপনারা দেখেছেন যখন হিন্দুরা ওখানে আক্রান্ত হলো, হিন্দুদের বাড়িঘর আক্রান্ত হলো, ইউসুফ পাঠান একটা কথা বলেছে? ইউসুফ পাঠান তাদের বাড়িতে গেছে, ইউসুফ পাঠান তাদেরকে অর্থনৈতিকভাবে ড্যামারেজ দিয়েছে, বা কেন্দ্র সরকারকে চিঠি লিখেছে, এনআইএকে চিঠি লিখেছে? কাকে লিখেছে? কাউকে চিঠি লেখেনি। তার কারণ কি? আক্রান্ত যারা হয়েছিল তারা হিন্দু ছিল, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি। আজকে যারা পরিযায়ী শ্রমিকদেরকে এদের বক্তব্যের মধ্যে যাদেরকে তাড়িয়ে দিচ্ছে বা বৈষম্যের শিকার হচ্ছে, দে অল আর দ্য টিএমসি ভোটার্স, এবং তারা একটা নির্দিষ্ট ধর্মের মানুষ। ফলে এই ধর্মীয় টানের বিষয় থেকে কিন্তু এই কথাটা বলছে। ফলে বাংলার মানুষকে জায়গাটা বুঝে নিতে হবে। বাংলায় হিন্দু এমএলএ এমপির সংখ্যা তৃণমূলে কম নেই, কিন্তু এরা কেউ চিঠি লিখছে না। চিঠি লিখছে কারা? কাদেরকে দিয়ে লেখানো হচ্ছে? অর্থাৎ যে অ্যাপিচমেন্ট পলিটিক্স তৃণমূল কংগ্রেস করে, আরেকবার প্রমাণিত হলো। এখান থেকেও যদি আমরা সজাগ না হই, মুর্শিদাবাদ জ্বলছে, মালদা জ্বলছে, মোথাবাড়ি জ্বলছে, সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিধায়িকা, তাদের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট নেই। তাদেরকে যারা আক্রান্ত হলো তাদের পাশে দাঁড়িয়ে, যারা ক্ষতি করলো, আক্রমণ করলো, তাদের বিরুদ্ধে একটা স্ট্রং মতবাদ দেওয়ার মতন ক্ষমতা নেই। অথচ এরা অবৈধ অনুপ্রবেশকারী হটানোর জন্যে ভারতবর্ষ যে প্রচেষ্টা নিয়েছে, সেই প্রচেষ্টা এদের গায়ে জ্বালা বাজছে। এই জায়গা থেকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি হওয়া উচিত। আজকে 22,000 যে পরিযায়ী শ্রমিকের কথা বলছে, 22,000-এর লিস্টটা দিতে বলুন। আপনারা নাম দেখলে বুঝতে পারবেন এবং তাদের আইডেন্টিফিকেশন করুন। অনেককে পাবেন আপনি এর মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী। টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকাল নেতাদেরকে টাকা দিয়ে তারা ভারতবর্ষে ঢুকেছে এবং ভারতবর্ষ থেকে জাল পাসপোর্ট বানিয়েছে, ভারতবর্ষ থেকে জাল ডকুমেন্টস দিয়ে তারা আধার কার্ড, ভোটার কার্ড বানিয়েছে লোকাল কাউকে ধরে। প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড টু তৃণমূল কংগ্রেস লোকাল লিডার। আজ বিএসএফ এর নামে বদনাম করা, সেন্ট্রাল বাহিনীর নামে বদনাম করছো, এসব করে হবে না। তাই বাংলার মানুষকে সজাগ হতে হবে। পরিষ্কার বার্তা, এই ইউসুফ পাঠানের চিঠি বা এই সামিরুল ইসলাম যিনি রাজ্যসভার সাংসদ, এনার যে চিঠি, এই চিঠির মধ্য দিয়ে যদি আমরা বাংলার ভবিষ্যৎ, বাংলার বর্তমান দেখতে না পাই, তাহলে আমরা অন্ধকারের জগতে ভাবের ঘরে আমরা আছি, ভাবের ঘরে স্বপ্ন দেখছি। তাই কাউকে আঘাত করার জন্য আমার ভিডিওটি নয়, কোনো ধর্মের মানুষকে আঘাত করার জন্য আমার ভিডিওটি নয়, কিন্তু ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা, প্রত্যেকটা রাজ্যের ডেমোগ্রাফি ঠিক রাখা, রাজ্যের স্থানীয় মানুষের কাজের মধ্যে যাতে বৈষম্য না থাকে, তাদের বিষয়ে আমার এই ভিডিওটি ছিল। আজকে বাংলার সরকার যদি শুধু মিথ্যা প্রতিশ্রুতি না মানুষকে দিত, তাহলে বাংলা থেকে কোনো মানুষকে বাইরে, অন্তত কেন বিহারে কাজে যাবে বাংলা থেকে, বাংলা থেকে কেন উত্তরপ্রদেশে কাজে যাবে, বাংলা থেকে উড়িষ্যার কেন কাজে যাবে? অর্থনৈতিকভাবে
অর্থনৈতিকভাবে জিডিপির ইন্ডেক্স থেকে শুরু করে আর্থসামাজিক পরিস্থিতি সমস্ত কিছুতে তো বাংলা এদের থেকে অনেক আগে ছিল। তাহলে এখান থেকে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে কোথায়? ফেরি করতে কোথায় যাচ্ছে? উড়িষ্যাতে। কারণ কি? এখানে ফেরি করলে সে দিনের শেষে 500 টাকা ইনকাম করতে পারবে না, উড়িষ্যায় ফেরি করতে গেলে 1000, 1500, 2000 টাকা ইনকাম করতে পারবে। স্বাভাবিকভাবেই উড়িষ্যার স্থানীয় লোক যারা, তারা দেখছে যে আমাদের থেকে এরা কম টাকায় মাল বিক্রি করে যাচ্ছে, কম লাভে, ফলে তাদের অসুবিধা হলে তাদের ক্ষেত্রে তো কিছু প্রোটেস্ট আসবেই। আজকে আপনার এলাকায় যদি আপনি দেখেন যে আপনি দিনের শেষে 500 টাকা একটা রোজগারে কাজ করছেন, কিন্তু আপনার সেম কাজ রোহিঙ্গা যারা মায়ানমার থেকে এসছে, যাদেরকে জামাই আদর করে রাখা হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়, মালদা, মুর্শিদাবাদে, তারা সেই কাজ 200 টাকায় করে দেবে। আপনার মধ্যে অসন্তোষ তৈরি হবে না? এবং সরকারি সিস্টেমের প্রতি আপনার বিরোধ তৈরি হবে না? এই ঘটনা যদি কোনো জায়গায় ঘটে যায়, বা আপনি যদি দেখেন যে আপনার রাজ্যের মধ্যে অবৈধভাবে এতগুলো মানুষ বিভিন্ন রকম ভাবে ভারতবর্ষে এসে তারা স্থায়ীভাবে এখানে বসবাস করে ব্যবসা করছে এবং দেশে বসে দেশের শত্রুতা করছে, সে শাহিনবাগ আন্দোলন থেকে শুরু করে ভারতবর্ষে যত এই ধরনের আন্দোলন হয়েছে, সব জায়গায় তো কম বেশি এনআইএ তদন্ত করে তার মধ্যে থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী পেয়েছে। ফলে ভারতবর্ষের অখণ্ডতাকে এরা ধ্বংস করতে চাইছে। ভারতবর্ষের স্থানীয় মুসলমান যারা যারা পার্টিশনের সময় যারা পাকিস্তান বাংলাদেশে যায়নি, তারা আমার বন্ধু, তারা আমাদের বন্ধু, আমাদের দেশের তারা বন্ধু, রাজ্যের বন্ধু, তাদের নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা পার্টিশনের সময় পাকিস্তান চলে গেছে, পার্টিশনের সময় বাংলাদেশ চলে গেছে, তারা আবার ভারতবর্ষে জোর করে এসে এখানে থাকবে, এখানে খাবে, এখানে বিয়ে করে থাকবে। ঘটনা তো কালকে আপনারা দেখেছেন, কালকে পরশু তরশু, যে পাকিস্তান তাদের এদেরকে নিচ্ছে না, যারা এখান থেকে এসে মানে ভারতবর্ষে এসে থাকার চেষ্টা করেছিল পাকিস্তানি অবৈধ অনুপ্রবেশকারী। ফলে আমাদেরকে সজাগ দৃষ্টি নিয়ে যদি আমরা না দেখি, তাহলে তৃণমূল করি, সিপিএম করি, বিজেপি করি, কিছুই না করি, সকলের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং যদি মনে হয় যে কথার মধ্যে যুক্তি আছে, তাহলে একটু লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। কারণ এন্ড অফ দ্য ডে সব কিছু সমাজের জন্য করা, রাষ্ট্রের জন্য করা, দেশের জন্য করা। জয় হিন্দ।